ফাইল নাম্বার 17, পৃষ্ঠা সংখ্যা 177। মহাভারত ভূমিকা। ভারতবংশীয়গণের মহাযুদ্ধের সুদীর্ঘ কাহিনী কাব্যরূপ হল মহাভারত। গ্রন্থের নামকরণ প্রসঙ্গে মহাভারতী আদি পর্ব 1:274 বলা হয়েছে, কোট মাহাত্বাদ ভারবত্বাচ্চ মহাভারতমুচ্যতে, আনকোট। মহত্ব এবং ভারবত্বের জন্য গ্রন্থটিকে মহাভারত বলা হয়। তবে এই মহাভারতে আরও কয়েকটি নাম আছে, সেগুলি হলো জয় মহাকাব্য বা শতসহস্রী সংহিতা বা ভারত সংহিতা। রামায়ণের মতো মহাভারতে এপিক অফ গ্রোথ অর্থাৎ জাতীয় মহাকাব্য। কৌরব ও পাণ্ডবগণের বিরোধী এই কাব্যের মূল আখ্যান ভাগ হলো এর ছত্রছায়া এসে মিলিত হয়েছে অজস্র কাহিনী, অজস্র উপাখ্যান, অসংখ্য উপদেশ, অনুশাসন। এই বিশাল আয়তন মহাকাব্যটি ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, কূটনীতি, সভ্যতা ও আধ্যাত্ম চেতনার সমগ্রতায় পূর্ণ হয়ে উঠেছে। বস্তুত ভারতবর্ষে যা কিছু তত্ত্ব ও তথ্য সেগুলি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস ও অন্যান্য লেখক এই মহাকাব্যে অন্তর্ভুক্ত করেছেন। ভারতে প্রচলিত সমস্ত জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, পুরাণ, নীতিমূলক উপদেশ, অনুশাসন, কিংবদন্তি, উপাখ্যান, লোকবিদ্যা, প্রবচন, জীবনের নানা সংঘাত ও তার সমাধান, ধর্ম, অর্থ, কাম, মোক্ষে যাবতীয় তত্ত্ব, এমনকি রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজ দর্শন প্রভৃতি মহাকাব্যের মধ্যে গ্রথিত হয়েছে। কয়েকশো বছরের ভারতীয় জাতির মননের সম্ভার এই মহাভারতে সম্মিলিত হয়েছে। মহাভারত হল এক সামগ্রিক সাহিত্য। দ্য উইন্টারনিডস মন্তব্য করেছেন, কোট, ইনডিড in a certain sense, the Mahabharata is not one poetic production at all, but rather a whole literature, unquote. মহাভারতে অন্তর্ভুক্ত শ্রীমদ্ ভগবদ গীতা কোন আনকোট জ্ঞান ও কর্ম ও ভক্তির এক অপূর্ব সঙ্গম তীর্থ। বৈশম্পায়ন তাই মহাভারত সম্বন্ধে যথার্থই বলেছে, কোট ধর্মেই চার্থে চ কামে চ মোক্ষে চ ভারত সর্ব यदि हस्ति तदन्यत्र अन्यः हस्ति न तत्कच्चित्, আনকোট। আদি পর্ব 62-53। কোনো জাতি পরিচয় নিহিত থাকে তার সভ্যতার, সংস্কৃতি ও চিন্তাধারার মধ্যে, আর সেই সভ্যতার, সংস্কৃতি ও চিন্তাধারার প্রতিফলন ঘটে জাতীয় সাহিত্যে। সেদিক দিয়ে মহাভারত। পৃষ্ঠা সংখ্যা 178। ভারতীয় সভ্যতার, সংস্কৃতি ও চিন্তাধারা অমূল্য আকট। যাই হোক, মহাভারত সম্বন্ধে অ্যানি বেসান্ত বলেছেন, কোচ, The Mahabharata is the greatest poem in the whole world. There is no other poem so splendid as this, so full of what we want to know and what is good for us to study, unquote. মহাভারত যে একটি আকর গ্রন্থ সে কথা গ্রন্থটির মধ্যে পাওয়া যায়। কোট যথা সমুদ্র ভগবান যথা মেরুর মহাগিরি উভৌ খ্যাত মহানিধি তথা ভারতমুচ্যতে, আনকোট। আদি পর্ব 62-48। যেমন সমুদ্র এবং মেরুকে মহানিধি অর্থাৎ মহান আকর বলা হয়, তেমনি মহাভারতকেও মহান আকর বলা হয়। বিষয়বস্তু। মহাভারতে 18টি পর্ব রয়েছে। সেগুলি হলো 1 আদি, 2 সভা, 3 বন, 4 বিরাট, 5 উদ্যোগ, 6 ভীষ্ম, 7 দ্রোণ, 8 কর্ণ, 9 শল্য, 10 সৌপ্তিক, 11 স্ত্রী, 12 শান্তি, 13 অনুশাসন, 14 আশ্বমেধিক, 15 আশ্রমবাসিক, 16 মৌসল, 17 মহাপ্রস্থানিক ও 18 স্বর্গারোহণ। মহাভারতের একটি পরিশিষ্ট বা খিল অংশ আছে, তার নাম হরিবংশ। এর শ্লোক সংখ্যা কম বেশি 16,000। মহাভারতে কিছু গদ্য অংশ আছে। 1 আদি পর্ব। এই পর্বে বর্ণিত মূল বিষয়গুলি হলো মহাভারত রচনার পূর্ব প্রসঙ্গ, কৌরব পাণ্ডব বংশের উৎপত্তি কথা, কর্ণের অপমান, জ্যোতিগৃহে দাহ, পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদী বিবাহ, খাণ্ডব দহন প্রভৃতি। 2 সভা পর্ব। জরাসন্ধ বধ, শিশুপাল বধ, পাণ্ডবদের পাশা খেলা, পরাজয় ও বনবাসী প্রস্তুতি। 3 বন পর্ব। তীর্থভ্রমণ, যক্ষ, যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর, পাণ্ডবদের বনবাস জীবনের ঘটনাবলী, কর্ণের জন্মের বর্ণনা এই পর্বে দেওয়া হয়েছে। 4 বিরাট পর্ব। যেসব মূল ঘটনা এই পর্বে আছে সেগুলি হলো বিরাট রাজ্যের আশ্রয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাস, কীচক বধ, পরিচয় গোপন রেখে অর্জুনের কৌরবদের সঙ্গে যুদ্ধ, অর্জুনের বিজয়। 5 উদ্যোগ পর্ব। কুরু পাণ্ডব যুদ্ধের উদ্যোগ। 6 ভীষ্ম পর্ব। সেনাপতি রূপে ভীষ্মের পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করানো। যুদ্ধের 10ম দিনে শরবিদ্ধ অবস্থায় ভীষ্মের শয়ন। 7 দ্রোণ পর্ব। অভিমন্যু বধ, জয়দ্রথ বধ, ঘটোৎকচ বধ, যুদ্ধের 15 দিনে ধৃষ্টদ্যুম্নের হাতে দ্রোণের মৃত্যু প্রভৃতি পর্বের মূল ঘটনা। 8 কর্ণ পর্ব। যুদ্ধের 16 দিনে কর্ণের সেনাপতি পদ বরণ এবং 17 দিনের মৃত্যু। 9 শল্য পর্ব। যুদ্ধের 18 দিনে যুধিষ্ঠিরের হাতে শল্যের মৃত্যু, দুর্যোধনের উরুভঙ্গ। 10 সৌপ্তিক পর্ব। অশ্বত্থামা হাতে দ্রৌপদী, 5 পুত্রের মৃত্যু, দুর্যোধনের মৃত্যু। 11 স্ত্রী পর্ব।
পুত্রহীনা স্বামীহীনা নারীদের বিলাপ, এদের মধ্যে গান্ধারীর বিলাপ বিশেষ উল্লেখযোগ্য। 12 শান্তি পর্ব, হস্তিনাপুর যুধিষ্ঠিরের অভিষেক ও রাজ্যপালন, রাজধর্ম, আপদ ধর্ম ও মোক্ষ ধর্ম বিষয়ে যুধিষ্ঠিরের প্রতি ভীষ্মের উপদেশ বর্ণনা। 13 অনুশাসন পর্ব, দান ধর্ম বিষয়ে যুধিষ্ঠিরের প্রতি ভীষ্মের উপদেশ বর্ণনা, ভীষ্মের মৃত্যু। 14 আশ্বমেধিক পর্ব, যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ এই পর্বের মূল বিষয়। 15 আশ্রমবাসিক পর্ব, গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বনগমন উল্লেখযোগ্য। 16 মৌসল পর্ব, যদুবংশ ধ্বংস। 17 মহাপ্রস্থানিক পর্ব, দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থানের বর্ণনা। 18 স্বর্গারোহণ পর্ব, স্বর্গের পথে যুধিষ্ঠির ছাড়ের সবার মৃত্যু এবং পরের স্বর্গে যুধিষ্ঠিরের সঙ্গে সবার মিলন। মহাভারতের রচনাকাল। ভারতবর্ষের দুই প্রধান মহাকাব্যের মধ্যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারত আয়তনে সুবিশাল গ্রন্থ ও বিষয় বৈচিত্র্যে অতুলনীয়। রামায়ণ মহাভারতের মতো মহাভারতের কোনো একটি নির্দিষ্ট রচনাকাল নির্ধারণ করা সম্ভব হয়নি। দেখা যায় যে মহাভারত একসময় 24,000 শ্লোকে নিবদ্ধ হয়। মহাভারতেই বলা হয়েছে, কোট চতুর্বিংশতি সহস্রিং চক্রে ভারত সংহিতা আনকোট। ব্যাস এই সংহিতা 3 বছর ধরে লিখেছিলেন। আবার এর ঠিক পরেই বলা হয়েছে যে ব্যাস এই সংহিতা লিখেছিলেন 700 সহস্র শ্লোক রচনা করে, 30 সহস্র দেবতাদের জন্য, 1500 সহস্র পিতৃপুরুষদের জন্য, 1400 সহস্র গন্ধর্বদের জন্য এবং 100 সহস্র মানবদের জন্য। অবশ্যই এগুলি থেকে একটি সূত্র পাওয়া যায় যার থেকে মহাভারতকে শতসহস্রী সংহিতা বলা হয়েছে। বর্তমান মহাভারত লক্ষ শ্লোকের অনেক বেশি শ্লোক পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে মহাভারত কালে কালে বিভিন্ন লেখকের হাতে ক্রমশ পরিবর্ধিত হয়েছে। মহাভারতের দক্ষিণ ভারতীয় সংস্করণ তারই সুস্পষ্ট প্রমাণ। ঐতিহাসিক ও গবেষকদের মত, প্রথমত যদিও বিভিন্ন রকম উপাদান বিভিন্ন সময় শতসহস্র সংহিতাতে এসে মিলিত হয়েছে, তবু উইন্টারনেটস মনে করেন যে মহাভারতের যে রূপ আমরা এখন পাই অন্তত 500 খ্রিস্টাব্দের আগেই সেই রূপ গড়ে উঠেছে। মীমাংসা দার্শনিক কুমারিল 7ম শতক মহাভারত থেকে বহু অংশ উদ্ধৃত করেছেন। কবি সুবন্ধু ও বাণভট্ট 600 থেকে 650 খ্রিস্টাব্দ মহাভারত সম্বন্ধে অবহিত করেছিলেন। বাণভট্ট রচিত কাদম্বরীতে দেখা যায় যে রানী বিলাসবতী উজ্জয়িনীর মন্দিরে মহাভারত পাঠের সময় স্বয়ং উপস্থিত রয়েছেন। অশ্বঘোষের 1ম শতক বজ্রসূচিতে মহাভারতের শ্লোক উদ্ধৃত হয়েছে। দ্বিতীয়ত, মহাভারতের আদি সময়টি নির্ধারণ করার জন্য গবেষকরা যথেষ্ট চেষ্টা চালিয়েছেন। ভারতীয় গবেষক CV বৈদ্য, পৃষ্ঠা সংখ্যা 179, ভারতীয় গবেষক CV বৈদ্য তার মহাভারতা আ ক্রিটিসিজম গ্রন্থে পেজ নাম্বার 55 থেকে 78 বলেন যে মহাভারতের রচয়িতা ব্যাস ছিলেন কৃষ্ণের সমসাময়িক এবং যেহেতু তিনি নিজেই 3 বছর ধরে ভারত সংহিতা রচনা করেন তাই তার উভয় কুরুক্ষেত্র যুদ্ধের সময় জীবিত ছিলেন। তার মতে এই যুদ্ধ হয়েছিল 3101 খ্রিস্টপূর্বাব্দে। প্রফেসর PC সেনগুপ্তা 1937 খ্রিস্টাব্দে জার্নাল অফ দ্য বেঙ্গল এশিয়াটিক সোসাইটি ভলিউম 3 পেজ 101 থেকে 119 প্রকাশিত প্রবন্ধে মনে করেন যে এই যুদ্ধ হয়েছে 2449 খ্রিস্টপূর্বাব্দে। এফি পার্জিটের মনে করেন যে এই যুদ্ধ হচ্ছিল 950 খ্রিস্টপূর্বাব্দে। অন্যান্য গবেষক আবার বিভিন্ন সময় নির্ধারণ করেছেন। যাই হোক, কুরুক্ষেত্র যুদ্ধের সময় 950 খ্রিস্টপূর্বাব্দ এবং ব্যাসদেব সেই যুদ্ধের সাক্ষী ছিলেন। এইসব মতের ভিত্তিতে মহাভারতের আদির সময়টি খ্রিস্টপূর্ব 900 অব্দ হতে পারে। তৃতীয়ত, মহাভারতের অস্তিত্বের সবচেয়ে প্রাচীন প্রমাণটি রয়েছে বৌধায়ন গৃহ্যসূত্রে 2:22-9। এখানে ভগবদ্গীতা 9:26 একটি খণ্ডিত ছত্র সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। গৃহ্যসূত্রের বচনটি হল কোট ইয়াদাহ ভগবান পত্রং পুষ্পম ইত্যাদি আনকোট। এখানে ভগবদ্গীতার উদ্ধৃত বচনটি মহাভারতের ভীষ্ম পর্বে 33-26 অন্তর্গত। পুরো শ্লোকটি হচ্ছে পত্রং পুষ্পং ফলং তোং ইয়ো মে ভক্তা প্রয়োচ্ছতি তদহং ভক্তুপহৃতমশ্নামি প্রয়োত্তাত্ম নঃ। বৌধায়নের সময় প্রায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী। রামগোপাল তার ইন্ডিয়া অব বেদিক কল্পসূত্রস বইতে এই সূত্রগ্রন্থগুলি রচনাকারকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে 3য় শতক বলেছেন এবং আরও বলেছেন যে এই সূত্রকারদের মধ্যে বৌধায়ন অন্যতম এবং প্রাচীন সূত্রকার। এই উক্তিতে তার সময়কাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী ধরা যায়। তাই নিঃসন্দেহে বলা যায় এই সময় মহাভারত তার মূল রূপ অবশ্যই পরিগ্রহ করেছিল।
চতুর্থত পাণিনি অষ্টাধ্যায়ীতে যুধিষ্ঠির, ভীম, বিদুর, মহাভারত প্রভৃতি শব্দের উল্লেখ পাওয়া যায়। পাণিনি খ্রিস্টপূর্ব ৫ম শতকের বৈয়াকরণ ছিলেন। পঞ্চমত যবন ও বৌদ্ধগণের উল্লেখ থেকে গবেষকরা এও মনে করেন যে বৌদ্ধ ধর্মের প্রচারের পর এবং আলেকজান্ডারের ভারত আক্রমণের পরও মহাভারতের রচনা অব্যাহত ছিল। ষষ্ঠত মহাভারতে ব্রহ্মার সঙ্গে শিব ও বিষ্ণুর মাহাত্ম্য কীর্তিত হয়েছে। মেগাস্থেনিসের বিবরণ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ৩য় শতকেই শিব ও বিষ্ণু হিন্দু সমাজে প্রাধান্য লাভ করেছিলেন। এই সময় শৈব ও বৈষ্ণব উভয় সম্প্রদায় বর্তমান ছিল, তাই এইসব রচনা খ্রিস্টপূর্ব ৩য় শতকের আগেই হয়েছিল বলে ম্যাকডোনাল্ড সাহেব তাঁর সংস্কৃত লিটারেচার পেজ 284-286 অনুমান করেছেন। মহাভারতের বিষয়বস্তু নিরীক্ষে কাল নির্ণয়ের প্রচেষ্টাও করেছেন গবেষকরা। তাঁরা বলেছেন মহাভারত মূলত ৩ শ্রেণীর রচনায় পূর্ণ। ১. সৌত রচনা, মূল মহাভারত। ২. ব্রাহ্মণ্য রচনা, দেবগণের কাহিনী, সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা, ধর্মনীতি, রাজনীতি, বর্ণাশ্রম ধর্ম, উপাখ্যান প্রভৃতি। এবং ৩. জ্যোতি, শ্রমণ ও ভিক্ষু সম্প্রদায়ের রচনা। অহিংসা, ব্রহ্মচর্য, অজ্ঞেয় অহিংসা, ব্রহ্মচর্য, অস্তেয়, জগতের অনিত্যতা প্রভৃতি প্রতিপাদক রচনাংশ। প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় অংশের তুলনায় তৃতীয় অংশ পরবর্তীকালে রচিত হয়েছে এবং মূল মহাভারতের মধ্যে প্রক্ষিপ্ত অংশ বলল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর রচনাদ্বয়কে বোঝায়। ভাষা, রীতি ও ছন্দের দিক দিয়েও মহাভারতের রচনার বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য নেই। প্রাক মহাকাব্য যুগের সংস্কৃত রচনার নিদর্শন যেমন বহু স্থানে আছে, তেমনি আমার মহাকাব্যোত্তর যুগের রীতি ও ভাষার প্রয়োগও আছে। তাই সমগ্র মহাভারতের রচনা একই কালের নয় বলেই মনে হয়। যাই হোক, বর্তমানে আমরা যে মহাভারত মহাকাব্যটি পাই তা নিশ্চয়ই খ্রিস্টপূর্ব ৭ম শতক থেকে খ্রিস্ট ৪র্থ শতকের মধ্যে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এই রূপ পরিগ্রহ করেছে। প্রসঙ্গত মহাভারতের বিভিন্ন স্তরের কথা বলতে গেলে আনুমানিক ৩টি স্তরের কথা বলতে হয়। প্রথম স্তর আনুমানিক ৭০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্ব, দ্বিতীয় স্তর আনুমানিক ৫০০ থেকে ২০০ খ্রিস্টপূর্ব, তৃতীয় স্তর আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০ থেকে ৩৫০ খ্রিস্টাব্দ। মহাভারতের ভারতীয় জীবনভাবনার প্রতিচ্ছবি। সংস্কৃতির দৃষ্টি থেকে রামায়ণের পরে মহাভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। মহাভারতের সময় ভারতীয় সমাজ এক জটিল সমাজে পরিণত হয়েছিল। যদিও চতুর্বর্ণ ও চতুরাশ্রম ভিত্তিক সমাজই চালু ছিল, তবু মহাভারতের সমাজে বহু সংকরবর্ণের অস্তিত্ব দেখা যায় এবং আশ্রম ব্যবস্থাও তত কঠোর ছিল না। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজ এবং ক্ষত্রিয় ব্রাহ্মণের কাজে সাহায্য করতেন। ব্রাহ্মণ দ্রোণাচার্য ধনুর্বিদ্যার সবচেয়ে বড় আচার্য ছিলেন। ভীষ্ম ক্ষত্রিয় হয়েও তত্ত্বোপদেশে সর্বাগ্রগণ্য ছিলেন। জীবনে ৪টি আশ্রম অনুসরণ করা হলেও দেখা যায় ধৃতরাষ্ট্র, বিদুর, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি মান্য ব্যক্তিগণ বৃদ্ধাবস্থায় পৌঁছেও বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেননি। সামাজিক বন্ধনের শৈথিল্য। মহাভারতের সময় সামাজিক বন্ধন আগের মতো কঠোর ছিল না। ভাই ভাইয়ের মধ্যে অসীম স্নেহ সমাপ্ত হয়ে গিয়েছিল। সামান্য জমির অংশ ছাড়তে রাজি ছিলেন না ভাইয়েরা। সমাজে ধর্মের স্মৃতি ক্ষীণপ্রায় হয়ে চলেছিল। বিবাহ। সমাজে ৮ প্রকার বিবাহ প্রচলিত ছিল। ৮ প্রকার বিবাহ হল ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈশাচ। তবে রাজপরিবারে গান্ধর্ব, রাক্ষস এবং আসুর বিবাহ বেশ প্রচলিত ছিল। অর্জুনের সুভদ্রা হরণ, শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণ, দুর্যোধনের কলিঙ্গ রাজকন্যা হরণ রাক্ষস বিবাহের উদাহরণ। পৃষ্ঠের সংখ্যা ১৮০। মাদ্রিদ বিবাহ আসুর বিবাহের উদাহরণ আর দুষ্যন্ত শকুন্তলা বিবাহ গান্ধর্ব বিবাহের উদাহরণ। নীতিহীনতার প্রবণতা। মহাভারতে দুর্যোধন এক অন্যায়ের প্রতিমূর্তি। রাজবংশ বিবাদে দুর্নীতি চরমে উঠেছিল। লাক্ষাগৃহ নির্মাণ, অভিমন্যু বধে ছলনার আশ্রয়, জুয়া খেলা প্রভৃতি দুর্নীতির নিদর্শন উল্লেখযোগ্য। এই জন্য সামাজিক শৃঙ্খলা, ব্যক্তিগত মূল্যবোধ, কল্যাণকর রাজনীতি, রাজনীতিতে আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি নিয়ে হাজার হাজার শ্লোক মহাভারতে পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে সমাজকে ধরে রাখার তাগিদে এই বিপুল পরিমাণ উপদেশের প্রয়োজন হয়েছে। সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ। অনেক অন্যায়, অবিচার, অত্যাচার, প্রবঞ্চনা থাকলেও শেষ পর্যন্ত ধর্ম সংস্থাপনের জন্যই ধর্ম সংস্থাপনাথায় মহাভারতের সব কর্মকাণ্ড। এই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম ধর্মস্ব তদানত্বং সৃজাম্যহম। আনকোট। এই ধর্ম হলো রাজধর্ম, অর্থাৎ দুষ্টের দমন এবং শিষ্টের পালন। ভারতীয় সমাজ, সংস্কৃতি ও সাহিত্যে মহাভারতের প্রভাব। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতের মূল কাহিনী পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে গৃহযুদ্ধ। তার সঙ্গে রয়েছে অসংখ্য উপকাহিনী, উপদেশ ও অনুশাসন। তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। বিষয়বস্তুর গৌরবে
দর্শনের গভীরতা এই গ্রন্থ আমাদের কাছে এক গর্বের বস্তু। মহর্ষি বৈশম্পায়ন যথার্থই বলেছেন, কোট ইয়াদি হাস্তি তদন্যত্র ইয়ন্নে হাস্তি না তৎকচ্ছিত, আনকোট। অর্থাৎ যা এখানে আছে তা অন্যত্র আছে, যা এখানে নেই তা কোথাও নেই। এই কথার দ্বারা মহাভারতের ব্যাপকতা সহজেই অনুমান করা যায়। এটি অতীত ইতিহাসে আকর গ্রন্থ। এর মধ্যে নিহিত আছে পুরাণের তাৎপর্য এবং শাশ্বত আবেদন এবং প্রাচীন সাহিত্যের অসাধারণ চিত্রকল্প। এই মহাগ্রন্থটি যুগ যুগ ধরে ভারতবাসীর মনে ভারতীয় সমাজ ও সাহিত্যের সুগভীর প্রভাব বিস্তার করে আসছে। সমাজ জীবনের সংস্কৃতিতে প্রভাব। মহাভারত তার বিষয়বস্তু গাম্ভীর্যে, জটিল চরিত্র চিত্রণে, সামাজিক দর্শন সম্ভারে ভারতবর্ষের মানুষের কাছে এক চিরন্তন সাহিত্যের মর্যাদা লাভ করেছে। ভীষ্মের আত্মত্যাগ, কর্ণের দানশীলতা, যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা, ভীমাদি পাণ্ডবদের জ্যেষ্ঠের প্রতি আনুগত্য, দ্রৌপদীর তেজস্বিতা, বিদুরের ন্যায়পরায়ণতা এবং আরও বিভিন্ন নীতিগর্ভ কাহিনী, বীর গাথা ভারতীয় সমাজে ও সাহিত্যে উপাদান রূপে গৃহীত হয়েছে। এইসব গাথা ও কাহিনী যেমন ভারতবাসীর নৈতিক চরিত্র গঠনে সহায়ক হয়েছে, তেমনি সেগুলিকে উপজীব্য করে যে সাহিত্য সম্ভার গড়ে উঠেছে সেগুলিও অল্প বিস্তর একইভাবে ভারতীয় সমাজের ভিত্তিভূমি গড়ে তুলতে সাহায্য করেছে। চতুর্বেদের থেকেও মহত্ব ভারবত্বের স্বীকৃতি মহাভারত আগেই পেয়েছে। কোট আনকোট মহাত্বাদ ভারবত্তাচ্চ মহাভারত মুচ্যতে। আদি পর্ব 1:274। কোট শ্রী শূদ্র দ্বিজ বন্ধুনাং ত্রয়ীন শ্রুতি গোচরা, আনকোট। এই শাস্ত্র বাক্যানুসারে যখন নারী, শূদ্র এবং দ্বিজাচার শূন্য ব্রাহ্মণরা বেদ পাঠে বঞ্চিত ছিল, তখন মহাভারত গ্রন্থখানি তাদের কাছে ছিল বেদস্বরূপ। ধর্মীয় বিধিনিষেধ অতিক্রম করে সর্বাধিকার প্রদান করেছিল মহাভারত। তাই একে পঞ্চম বেদ নামেও আখ্যা দেওয়া হয়েছিল। এই গ্রন্থের ধর্মনীতি, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, অর্থশাস্ত্র সমস্তই সর্বজনীন স্বীকৃতি লাভ করে। তাই বলা হয়েছে, অর্থশাস্ত্র মৃদং প্রক্তং, ধর্মশাস্ত্র মৃদং মহৎ, কামশাস্ত্র মৃদং প্রক্তং, ব্যাসেনা মিত বুদ্ধিনা। আদি পর্ব 2.383। মহাভারত অন্যভাবেও সমাজকে প্রভাবিত করেছে। বাংলার সাধারণ জনজীবনে মহাভারতের কাহিনী ও চরিত্রগুলি থেকে বহু প্রবাদ বাক্যের সৃষ্টি হয়েছে। যেমন ভীষ্মের প্রতিজ্ঞা, বিদুরের খুদ, ধর্মপুত্র যুধিষ্ঠির, দাতা কর্ণ, শকুনি মামা, কৃষ্ণের কলকাঠি প্রভৃতি। বিংশ শতাব্দীতে দূরদর্শনের মাধ্যমে মহাভারতের চলচ্চিত্রায়ন ভারতের জনমানসে সাড়া ফেলেছে। মহাভারত আজও বাংলার রঙ্গমঞ্চে কাহিনীর অফুরন্ত ভাণ্ডার রূপে প্রমাণিত। মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বের অন্তর্গত যে গীতা শাস্ত্র, তা ভারতীয় সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। গীতার জ্ঞান, কর্ম ও ভক্তিযজ্ঞে ভারতীয় সংস্কৃতির এক অন্যতম উৎসস্থল বলা যেতে পারে। ভারতবর্ষের জাতীয় জীবনের প্রতিটি স্তরে এই সংস্কৃতির প্রতিফলন ঘটেছে। গীতা নিষ্কাম কর্মের কথা আমাদের কর্মজীবনের আদর্শ। বিভিন্ন সমাজ সংগঠনগুলি তাদের যে নিজস্ব সংস্কৃতির কথা প্রচার করে, তাই গীতার জ্ঞান, কর্ম ও ভক্তিযোগের সংস্কৃতি নামান্তর মাত্র। সাহিত্যের প্রভাব। ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব এক কথায় অপরিসীম। মূল আখ্যান ও অজস্র উপাখ্যানে ভাণ্ডারস্বরূপ মহাকাব্যটি অসংখ্য কবি ও লেখককে বিচিত্র উপাদান জুগিয়েছে এবং আজও জুগিয়ে চলেছে। মহাকবি ভাসের 13টি নাটকের মধ্যে 6টি পঞ্চরাত্র, দ্রুতবাক্য, দ্রুত ঘটোৎকচ, মধ্যম ব্যয়োগ, কর্ণভার, উরুভঙ্গ নাটকের উপাদান মহাভারত থেকে নেওয়া হয়েছে। মহাকবি কালিদাসের বিক্রমবর্ষীয় অভিজ্ঞানম শকুন্তলম নাটক, ভারবী রচিত কিরাতার্জনীয় মহাকাব্য, মাঘের শিশুপাল বধ মহাকাব্য, কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্র ভারত মঞ্জুরি, শ্রীহর্ষের নৈষধচরিত মহাকাব্য, ভট্টনারায়ণের বেণীসংহার নাটক, ত্রিবিক্রম ভট্টের নলচম্পু প্রভৃতি মহাভারতের কাহিনীকে উপজীব্য করে রচিত। ভারতীয় স্মৃতিশাস্ত্রকারগণ, ধর্মশাস্ত্রকারগণ, অর্থশাস্ত্রকারগণ, কামশাস্ত্রকারগণ মহাভারতের বচন উদ্ধৃত করে নিজ নিজ শাস্ত্রকে সমৃদ্ধ করে তুলেছেন। নব্য ভারতীয় ভাষাতে মহাভারতের প্রভাব পরিমাপ করা এক কথা অসাধ্য। মহাভারতের গীতা অংশকে অবলম্বন করে মারাঠিতে জ্ঞানেশ্বরী ব্যাখ্যা, গান্ধীর ভাষ্য, অরবিন্দের ব্যাখ্যা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। বাংলায় সম্পূর্ণ মহাভারতের পদ্যানুবাদ করেন কাশিরাম দাস। মহাভারতে কালীপ্রসন্ন সিংহের গদ্যানুবাদও বাঙালি সমাজে বহুল প্রচলিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টিদ্বয়, পৃষ্ঠা সংখ্যা 181। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টিদ্বয় গান্ধারীর আবেদন ও কর্ণকুন্তী সংবাদের পটভূমি মহাভারতকেই আশ্রয় করে রচিত হয়েছে। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা ও শর্মিষ্ঠা নাটক, হেমচন্দ্রের বৃত্রসংহার কাব্য, গিরিশচন্দ্র ঘোষের পাণ্ডব বিজয়, পাণ্ডবের অজ্ঞাতবাস, জনা প্রভৃতি নাটক, নবীনচন্দ্র সেনের রৈবতক প্রভৃতি উল্লেখযোগ্য। এই মহাকাব্যের ব্যাপকতা ও উপাদান প্রাচুর্যকে উপলব্ধি করে বৈশম্পায়ন বলেছিলেন,
धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभ यदि हस्ति तदन्यत्र येन्ने हस्ति न तत्कच्चित्। রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্য। রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি আগে এবং কোনটি পরে রচিত এ বিষয়ে আলোচনা আপাত অনুমান নির্ভর। ডক্টর বিমানচন্দ্র ভট্টাচার্য তাঁর কোট আনকোট সংস্কৃত সাহিত্যের রূপরেখা গ্রন্থে এই সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলেছেন, বাল্মীকি আদি কবি, রামায়ণ আদি কাব্য। বিষ্ণুর 10 অবতারের মধ্যে কৃষ্ণ অবতারের আগেই রাম অবতারের আবির্ভাব। সেদিক থেকে হিন্দুগণ রামায়ণকে মহাভারতের আগে লেখা বলে মনে করে থাকেন। ইয়া কবি রামায়ণকে পূর্ববর্তী বলে মনে করেন এবং তার মতে রামায়ণের দ্বারা প্রভাবিত হয়ে মহাভারত মহাকাব্য রূপে স্বীকৃতি লাভ করে। কিন্তু উইন্টারনিডসের মতে এই মতের বিশেষ বিরোধিতা করেছেন। তার মতে মহাভারতের বর্ণনাভঙ্গির মধ্যেই তাঁর প্রাচীনত্বের ছাপ সুস্পষ্ট। যুধিষ্ঠির উবাচ, দুর্যোধন উবাচ ইত্যাদি রূপে বিশেষ বিশেষ চরিত্র অবতারণা করা কাব্যরীতি নয়। রামায়ণে কোথাও এইভাবে চরিত্রগুলির বক্তব্যে অবতারণা করা হয়নি। বর্ণনাভঙ্গির স্বকীয় ছন্দের মধ্যেই চরিত্রগুলি তাদের বক্তব্য নিয়ে আপনি এসেছে আপনি গিয়েছে, তাদের কোথাও বোঝার অসুবিধা হয়নি এবং এই বিষয়ে মহাভারত অপেক্ষা রামায়ণ পরবর্তীকালীন কাব্যরীতির কাছাকাছি পৌঁছেছে বলে অত্যুক্তি হয় না। মহাভারতের যুদ্ধের বর্ণনা এবং প্রতিস্পর্ধী যোদ্ধাদের পরস্পরের প্রতি তীব্র ঘৃণার প্রকাশের মধ্যে আদিম যুগের আদিম জাতির অসংযত প্রবৃত্তির পরিচয় পাওয়া যায়। ভীম ও দুর্যোধনের আস্ফালনের মধ্যে আমরা যে তীব্র বিদ্বেষ ও জিঘাংসার পরিচয় পাই, রাম রাবণের কথোপকথনে সেই তীব্রতার পরিচয় পাওয়া যায় না। মহাভারতে গান্ধারী বা কুন্তিও যেন খাঁটি ক্ষত্রিয় রমণী। যুদ্ধের সঙ্গে তাদের ঘনিষ্ঠ পরিচয় আছে, রাজনীতিও তাঁরা একেবারে বোঝেন না এমন নয়। রামায়ণে কৌশল্যা কৈকেয়ী কিন্তু সেই প্রকৃতির সম্রাজ্ঞী নন। মহাভারতে দ্রৌপদী পুরোপুরি ক্ষত্রিয় রমণী, যিনি ক্রোধে আত্মহারা হতে জানেন, অন্যায়ের প্রতিকার দাবি করতে চান, স্বামীর বিরুদ্ধেও যার অভিযোগের অন্ত থাকে না। রামায়ণের সীতা তার নন। এই বৈসাদৃশ্য কারণ সম্পর্কে ডক্টর বিমানচন্দ্র ভট্টাচার্য দুরকম অনুমানের কথাই বলেছেন। হয় মহাভারত যে যুগের, রামায়ণ তা অপেক্ষা পরবর্তী যুগের। রামায়ণের যুগের সভ্যতা মহাভারতের যুগের সভ্যতা অপেক্ষা বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল, কিংবা মহাভারত পশ্চিম ভারতের সভ্যতা ও সংস্কৃতির এবং রামায়ণ পূর্ব ভারতের সভ্যতা ও সংস্কৃতির পটভূমিতে রচিত হয়েছিল। এই দুই মহাকাব্যের রচনার মধ্যে সময়ের ব্যবধান কিছু নয়, শুধু ভারতবর্ষের দুই বিভিন্ন অঞ্চলে প্রচলিত সভ্যতা ও সংস্কৃতির নিদর্শনই এরা বহন করছে। তবে লোকপ্রসিদ্ধি অধিকাংশ পণ্ডিতগণের মতে রামায়ণ গ্রন্থটি মহাভারতের পূর্ববর্তী। রামায়ণের পূর্বকালীন হওয়ার প্রমাণ হিসেবে কতকগুলি যুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1. লোকপ্রসিদ্ধি অনুসারে বাল্মীকি আদিকবি এবং রামায়ণ আদিকাব্য। কালিদাস তাঁর রঘুবংশে রামায়ণকে কবি প্রথম পদ্ধতি আখ্যায় ভূষিত করেছেন, সুতরাং রামায়ণ প্রথম মহাকাব্য। 2. ঐতিহ্য অনুসারে রামায়ণের নায়ক রাম ত্রেতা যুগের এবং রামায়ণ গ্রন্থে সেই যুগের ইতিহাস বর্ণনা করা হয়েছে। অপরপক্ষে মহাভারতে শ্রীকৃষ্ণ দাপর যুগের এবং এই গ্রন্থে দাপর যুগের ইতিহাস বর্ণনা করা হয়েছে। এই হিসাবে রামায়ণ মহাভারতের পূর্ববর্তী হয়ে যায়। 3. মহাভারতের বনপর্বে রামোপাখ্যান বর্ণনা করা হয়েছে। এই ঘটনা বাল্মীকি প্রণীত রামায়ণে সুস্পষ্ট পরিচয় বহন করে। এছাড়াও মহাভারতের দ্রোণ পর্ব, শান্তি পর্ব, হরিবংশে রামোপাখ্যানে আবার রামোপাখ্যানে উল্লেখ আছে। পক্ষান্তরে রামায়ণে মহাভারতে কোনো সংকেত নেই। এর দ্বারা রামায়ণকে অবশ্যই মহাভারতের পূর্ববর্তী বলতে হয়। 4. বাল্মীকি ঋষির নাম মহাভারতে একাধিকবার দেখা যায়, এ থেকে মহাভারতের পরবর্তীতায় প্রমাণিত হয়। 5. রামায়ণের ঘটনাবলী অরণ্য কেন্দ্রিক, অনাড়ম্বর ও সরল, কিন্তু মহাভারতের ঘটনাসমূহ অনেক বেশি জটিল। সেখানে নগর কেন্দ্রিক সভ্যতার ছাপ স্পষ্ট, অতএব মহাভারতের তুলনায় রামায়ণ প্রাচীন বলে অনুমান করা হয়। 6. রামায়ণের ঘটনা পরম্পরার মধ্যে বরাবরই একটি অলৌকিকতার ছাপ আছে, যেমন বানর সৈন্য দ্বারা সেতুবন্ধন, দশানন, রাবণের কল্পনা প্রভৃতি। পক্ষান্তরে মহাভারতের সব চরিত্রই মানুষ, সেখানে কোনো অসংযত কল্পনা নেই। এর থেকে মনে হয় যে মহাভারতের তুলনায় রামায়ণই পূর্বকালীন। সুতরাং উক্ত যুক্তিগুলির ভিত্তিতে মহাভারতের অপেক্ষায় রামায়ণকেই পূর্ববর্তী বলে মনে করা হয়। সংক্ষিপ্ত টিকা শ্রীমদ্ ভগবদ্ গীতা। সংস্কৃত সাহিত্য ও ভারতীয় জনজীবনে শ্রীমদ্ ভগবদ্ গীতা বা সংক্ষেপে ভগবদ্ গীতা বা গীতা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক গ্রন্থ। মহাভারতের ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায়ে বিবৃত অংশ পৃথকভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। মহাভারতের অংশ হল স্বতন্ত্র গ্রন্থ হিসেবে এটি অতি প্রাচীনকাল থেকে স্বীকৃতি পেয়ে আসছে। বর্তমানে শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টি শ্লোক পাওয়া যায়। গ্রন্থের প্রথম অধ্যায়ে
অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠ সংখ্যা 182। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজযোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এবং অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ ব্যাখ্যা করা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের মুখে 574টি শ্লোক, অর্জুনের মুখে 85টি শ্লোক, সঞ্জয়ের মুখে 40টি শ্লোক ও ধৃতরাষ্ট্রের মুখে 1টি শ্লোক উক্ত হয়েছে। কুরুক্ষেত্রের রণভূমিতে কুরু পাণ্ডবগণ স্বপক্ষের রাজন্য ও সৈন্যদের নিয়ে যখন উপস্থিত হয়েছেন, তখন অর্জুন সমস্ত প্রতিপক্ষকে দেখার জন্য রণাঙ্গনের মধ্যস্থলে এলেন, কিন্তু প্রতিপক্ষের সকলেই তাঁর আত্মীয় স্বজন, তাদের উপর তিনি অস্ত্র প্রয়োগ করতে পারবেন না। এই কথা বলে তিনি অস্ত্র ত্যাগ করে অবসন্ন দেহে রথের উপরই বসে পড়লেন। এই সময় শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্যই যে সমস্ত সারগর্ভ উপদেশ দিয়েছিলেন, তারই সংকলন হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। উৎকৃষ্ট দার্শনিক তত্ত্ব সমন্বিত গ্রন্থ হিসাবে গীতা অতুলনীয়। বিশেষত্ব সাংখ্য ও যোগ দর্শনে মহামূল্য বাণী গীতার মধ্যে বিধৃত। গীতার কর্মযোগ ভারতাত্মা মর্মবাণী সামাজিক মানুষের জীবনের সংকটময় মুহূর্তে যেসব গভীর প্রশ্ন ও সমস্যা উদিত হয়, অর্জুনের সমস্যাকে উপলক্ষ করে গীতাতেও সেই সংকট থেকে উদ্ধারের পথ ব্যাখ্যা করা হয়েছে। যুদ্ধের পরিণাম মৃত্যুতেও শোক করা উচিত নয়। শ্রীকৃষ্ণ যে উপমা দিয়ে অর্জুনকে উজ্জীবিত করলেন, তা গীতার চিরভাষ্যর বাণী। কোট বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। আনকোট। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, ঠিক তেমনি আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। কর্মফল নাশ করার উপায় সম্বন্ধে গীতার বাণী। কোট জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরু তেহর্জুন। আনকোট। জ্ঞানরূপ অগ্নিতে সমস্ত কর্মফল নাশ হয়ে যায়, আর তিনি জ্ঞান লাভের অধিকারী, যিনি শ্রদ্ধাবান। এই কথাই গীতার বাণীতে উচ্চারিত হয়েছে। কোট শ্রদ্ধা বল্লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধবা পরং শান্তি মচিরেনাধিগচ্ছতি। আনকোট। অসংখ্য ভাষ্য, টিকা, ব্যাখ্যা, বিবৃতি গীতার প্রাধান্য ও মহত্বের প্রমাণ। শঙ্করাচার্য, রামানুজাচার্য প্রভৃতি আচার্য গীতার সংস্কৃত টিকা রচনা করেছেন। আধুনিককালে ভারতীয় ভাষার টিকার মধ্যে বাল গঙ্গাধর তিলক, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী ব্যাখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। জ্ঞানেশ্বরী নামে গীতার একটি মারাঠি টিকা অতি প্রসিদ্ধ। রামায়ণের প্রক্ষিপ্ত অংশ। বাল্মীকি রচিত রামায়ণ আমরা এখন যে অবস্থায় পাই, সেটি 7টি কাণ্ডে বিভক্ত। 1 বালকাণ্ড বা আদিকাণ্ড, 2 অযোধ্যাকাণ্ড, 3 অরণ্যকাণ্ড, 4 কিষ্কিন্ধাকাণ্ড, 5 সুন্দরকাণ্ড, 6 লঙ্কাকাণ্ড এবং 7 উত্তরকাণ্ড। কিন্তু বিভিন্ন স্থানে প্রাপ্ত পুঁথি ও গ্রন্থের বিষয়বস্তুর সাক্ষ্য থেকে এটি প্রমাণিত হয় যে 7টি কাণ্ডের সবকটি কবি বাল্মীকি রচনা নয়। রামায়ণের প্রথম ও সপ্তম কাণ্ড পরবর্তীকালে সংযোজন। এই সংযোজিত অংশকে প্রক্ষিপ্ত অংশ বলা হয়। রামায়ণের প্রথম ও সপ্তম কাণ্ড প্রক্ষিপ্ত মনে করার সপক্ষে গবেষকগণ অনেকগুলি কারণ দেখিয়েছেন। তার মধ্যে কয়েকটি হলো: 1 প্রথম কাণ্ডের প্রথম সর্গে এবং তৃতীয় সর্গে পরপর 2টি বিষয়সূচি উল্লেখিত হয়েছে। প্রথম সূচি অনুসারে সপ্তম কাণ্ডের ঘটনাবলী উল্লেখ নেই, কিন্তু দ্বিতীয় সূচিতে প্রথম থেকে সপ্তম কাণ্ড পর্যন্ত সমস্ত ঘটনার উল্লেখ আছে। এর থেকে অনুমান করা যায় যে মূল গ্রন্থের সঙ্গে উত্তরকাণ্ড সংযোজিত হয় পরবর্তীকালে এবং তারপরেই দ্বিতীয় সূচিটি সন্নিবিষ্ট হয়। 2 বালিদ্বীপে পাওয়া রামায়ণের সপ্তম কাণ্ড অনুপস্থিত। 3 যুদ্ধকাণ্ডের শেষে রামায়ণ পাঠে ফলশ্রুতি বর্ণনা করা হয়েছে। সাধারণত কোনো গ্রন্থের শেষে সেই গ্রন্থ পাঠের ফল ঘোষণা করা হয়। রামায়ণের ষষ্ঠ খণ্ডে এই ফলশ্রুতি উল্লেখ মূল রামায়ণের সমাপ্তি বাক্য বলেই মনে হয়। 4 দ্বিতীয় থেকে ষষ্ঠ কাণ্ড পর্যন্ত রামচন্দ্র অমিত পরাক্রমশালী পুরুষরূপে চিত্রিত। তিনি কোথাও দেবতা নন, কিন্তু প্রথম ও সপ্তম কাণ্ডে তিনি বিষ্ণুর অবতার রূপে চিত্রিত হয়েছেন। 5 প্রথম কাণ্ডে ঋষ্যশৃঙ্গ, বিশ্বামিত্র, অহল্যা এবং সপ্তম কাণ্ডে রাবণ, বৃত্র, হনুমান প্রভৃতি চরিত্র সম্পর্কে অনেক উপাখ্যান আছে। অন্যদিকে দ্বিতীয় থেকে ষষ্ঠ কাণ্ড পর্যন্ত নানা উপাখ্যান আছে, কিন্তু দ্বিতীয় থেকে ষষ্ঠ কাণ্ডের উপাখ্যানগুলি যেমন পারস্পরিক সংলগ্নতা বজায় আছে, প্রথম কাণ্ডে ও সপ্তম কাণ্ডের উপাখ্যানগুলির মধ্যে তা অনুপস্থিত। মহাভারতের সাহিত্যিক মূল্য।
কোট মহত্বাদ ভারবত্তাচ্চ মহাভারতমুচ্যতে আনকোট। মহত্ব ভারবত্বের বিচারে মহাভারত গ্রন্থটিকে একটি অত্যন্ত সার্থকনামা গ্রন্থ বলতে হয়। কৌরব ও পাণ্ডবগণের বিরোধী কাব্যে মূল আখ্যানভাগ হল এর ছত্রছায়া এসে মিলিত হয়েছে অজস্র কাহিনী, অজস্র উপাখ্যান, অসংখ্য উপদেশ, অনুশাসন। কয়েকশো বছরে ভারতীয় জাতির মননের সম্ভার এই মহাভারতে সম্মিলিত হয়েছে। তাই মহাভারত হলো একটি সামগ্রিক সাহিত্য। এই গ্রন্থটিকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়েও দেখা হয়েছে। যেমন প্রখ্যাত গবেষক হার্টেল মহাভারতকে একটি নাট্যকাব্য, ড্রামাটিক পোয়েট্রি বলে মনে করেন, কারণ মহাভারত তার বহিরঙ্গ গঠনের দিক থেকে নাটক এবং অন্তরঙ্গ বিষয়বস্তুর দিক থেকে কাব্য। মহাভারতের মধ্যে বিশাল গ্রন্থের সাহিত্যিক মূল্য অপরিসীম। প্রথমত, অজস্র আখ্যান উপাখ্যানে ভাণ্ডারস্বরূপ এই মহাভারত গ্রন্থটি যুগে যুগে অসংখ্য কবি ও লেখককে বিচিত্র পৃষ্ঠ সংখ্যা 183 উপাদান যুগিয়ে চলেছে। এখানে যেমন পঞ্চপাণ্ডবের কাহিনী আছে, তেমনি রয়েছে উর্বশী, পুরুরবা, দুষ্যন্ত, শকুন্তলা, নল, দময়ন্তী প্রভৃতি উপাখ্যান। এখান থেকে উপাদান সংগ্রহ করে ভাস, দ্রুতবাক্য, কর্ণভার, দ্রুত ঘটোৎকচ, মধ্যম ব্যয়ক ও উরুভঙ্গ এই 5খানি একাঙ্ক নাটক ও পঞ্চরাত্র নামক 3 অঙ্কের আরেকখানি নাটক লিখেছেন। কালিদাস লিখেছেন তাঁর অভিজ্ঞান শকুন্তলম নাটক, ভারবী লিখেছেন কিরাতার্জুনীয় মহাকাব্য, মাঘ লিখেছেন শিশুপাল বধ, কবি ক্ষেমেন্দ্র লিখেছেন ভারতমঞ্জুরি গদ্যকাব্য। এভাবে সংস্কৃত সাহিত্যে যে সমস্ত কাব্য, নাটক ইত্যাদির দ্বারা সমৃদ্ধতর হয়েছে তার উৎস হল মহাভারত। দ্বিতীয়ত, পরবর্তী কবিদের কাছে মহাভারতীয় যে সমস্ত চরিত্র আমরা লিপিবদ্ধ করেছি, মহাভারতে সেই সমস্ত চরিত্র কোমলতায়, ওজস্বিতায়, কুটিলতায় বা অন্য রসে প্রাণবন্ত। যেমন বনপর্বে 12 অধ্যায়, দ্রৌপদীর ক্ষোভে, দুঃখে, বিধুর মূর্তিটির দিকে তাকানো যায়। কোট চক্ষুষি পরিমার্জন্তি নিঃশসন্তি পুনঃ পুনঃ বাষ্পপূর্ণেন কণ্ঠেন ক্রুদ্ধা বচনম ব্রবীত নৈব মে পতয়ঃ সন্তি ন পুত্রা ন চ বন্ধবা ন ভ্রাতর চ ন চ পিতা নৈব ত্বং মধুসূদন। আনকোট। তারপর চোখের জল মুছে বারংবার নিঃশ্বাস ফেলে বাষ্পাকুল কণ্ঠে বললেন, মধুসূদন, আমার পতি নেই, পুত্র নেই, বন্ধু নেই, ভাই নেই, পিতা নেই, এমনকি তুমিও নেই। উদ্যোগ পর্বে 146 অধ্যায়ে কুন্তির কাছে কর্ণের যে গভীর ক্ষোভ ও মনোব্যথা প্রকাশ পেয়েছে তা মর্মস্পর্শী। এরকম আরও অনেক মর্মস্পর্শী উক্তি মহাভারতের মধ্যে সর্বত্র ছড়িয়ে আছে। কোনোটি বীর রসে সিঞ্চিত, কোনোটি আবার করুণ রসে, কোনোটি আবার অন্য কোনো রসে। তৃতীয়ত, ঋতু বর্ণনা, যা প্রাচীন সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটিও মহাভারতে যদিও সুলভ নয়, তাহলেও যা পাওয়া যায় সেটিতে কবির প্রতিভা স্পর্শ সুস্পষ্ট। যেমন বর্ষা বর্ণনায় বনপর্ব 182। কোট ক্ষুব্ধত্বা মহাবেগা সশোমানা ইবা সুগা সিন্ধুবা শোভয়ং চক্রু কাননানি তপত্যয়ে। আনকোট। বর্ষার জলকে তোলপাড় করে মহাবেগে ধাবমান নদীগুলি যেন শাঁ শাঁ করে ছুটে চলা তীরের মতো, তাদের জলের ঢেউগুলি আন্দোলিত হয়ে বনের শোভা বাড়িয়ে দিচ্ছে। এভাবেই বিচিত্র সংলাপে, ভাবে, ভাষায়, বস্তু বর্ণনায় মহাভারত গ্রন্থটি এক অনন্য সাহিত্য সম্ভার রূপে জনচিত্তকে আকর্ষণ করে চলেছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।